দর্শক স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। আজকের অনুষ্ঠান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় আরও একটি বছর পার করলো, 100 বছর পার করে 104 বছর দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, কূটনীতি, মুক্তিযুদ্ধের যে কোনো পর্যায়ে, গণ আন্দোলন, সব জায়গায় নেতৃত্ব দিয়েছে সামনে থেকে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলবো আজকে। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে সময় দিয়েছেন অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। স্যার, বিশ্ববিদ্যালয় আরও একটি বছর পার করলো, 100 বছর পার করে বাংলাদেশের ইতিহাস বলি, রাজনীতি বলি, প্রত্যেকটা পরতে পরতে এই বিশ্ববিদ্যালয়ের অবদান আছে এবং এখন অর্থনীতি এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখছে। এই মুহূর্তে কেমন চলছে বিশ্ববিদ্যালয়, একটু শুরুতে যদি সংক্ষেপে এটি বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি। এই সময়ে এসে শতবর্ষ পার করে আমরা যখন দ্বিতীয় শতকের শুরুতে আমরা পা রাখছি, তখন বিশ্বের যে উচ্চশিক্ষা, সে উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন এসছে। উচ্চশিক্ষায় আগে যেমন পাঠদানকে বা সার্টিফিকেট প্রদান করাকেই যেমন গুরুত্ব প্রদান করা হতো, এখন এই পাঠদান প্রক্রিয়ার পাশাপাশি উচ্চশিক্ষায় উদ্ভাবন, উচ্চশিক্ষায় গবেষণা, উচ্চশিক্ষার প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে উচ্চশিক্ষায়। পৃথিবীর বহু দেশে এখন আমাদের মানবিক যে শিক্ষা আছে, যেটিকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টি বলি, অথবা যে আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির যে ডিপার্টমেন্টগুলো আছে, পৃথিবীর উন্নত দেশগুলোতে এবং আমাদের মতো দেশগুলোতেও বহু বিশ্ববিদ্যালয়ে এখন প্রযুক্তির ব্যবহার মানবিক ক্ষেত্রেও হচ্ছে, প্রযুক্তির ব্যবহার সামাজিক অনুষদভুক্ত যে বিভাগগুলো আছে সেখানেও হচ্ছে, বিজ্ঞানের ক্ষেত্র তো হচ্ছেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান আমরা প্রস্তুত করেছি ইতিমধ্যে। তার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের দুর্বলতা, সফলতা এবং করণীয়টা কী সেটা আমরা নির্ধারণ করেছি। আর একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য আমাদের একটা ফিজিক্যাল মাস্টার প্ল্যান সেটিও আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি এবং একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান এবং ফিজিক্যাল মাস্টার প্ল্যানের আলোকে আমরা আমাদের সরকারের কাছে আমাদের চাহিদাটা কী আছে, আর্থিক চাহিদা এবং অন্যান্য চাহিদা কী আছে, সেটিও ইতিমধ্যে আমরা উপস্থাপন করেছি। স্যার, বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিয়ে সবসময় একটা প্রশ্ন হয় এবং এর আগেও আপনার সঙ্গে একবার সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির যে কোলাবোরেশন, এটি নিয়েও আলোচনা চলছিল, আপনি কাজ করছিলেন এই বিষয়টি নিয়েও। কতদূর এগোলো সেই জায়গাটি? এবং গবেষণার ক্ষেত্রে সবসময় বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জায়গা থেকে খুব ভালো একটা র্যাঙ্কিংয়ে থাকতে পারে না, এই বিষয়টি নিয়েও একটু যদি বলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে গবেষণায় ব্যাপক অগ্রসর হচ্ছে। গবেষণার মূল কাজ যে শুধু গবেষণা করে সমস্যাকে আইডেন্টিফাই করা হবে এবং সমস্যার সলিউশনটা কিভাবে করা যায় সেই সলিউশনটা পথ দেখানো হবে, এখানেই কিন্তু শেষ নয়। বিশ্ববিদ্যালয়গুলো আজকে পৃথিবীর অন্যান্য দেশে উন্নত বিশ্ববিদ্যালয়গুলো তারা এখন প্রোডাক্ট ইনোভেশনে পর্যন্ত চলে গেছে। আমি সম্প্রতি কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে এসেছি, তাদের সেমিকন্ডাক্টর ইনস্টিটিউট সেখানে আছে। তারা শুধু সেমিকন্ডাক্টরে তারা কিভাবে সেমিকন্ডাক্টর তৈরি করবে গবেষণা শুধু নয়, বিশ্ববিদ্যালয় নিজেই সেমিকন্ডাক্টর তৈরি করে সেটাকে আবার বাজারজাত করছে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশনের মধ্যে দিয়ে। আমাদের এখানে এই প্র্যাকটিসটা এখনও নেই। ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশনের জন্যে আমাদের যে নীতিমালা, অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রির যে সিএসআর যে ফান্ড আছে, সেখানকার একটা অংশ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়কে দেওয়া, সেটি দেওয়ার জন্য যে নীতিমালা আমাদের এখানে এখনও সে নীতিমালা হয়নি। গতকালেই আমাদের অর্থাৎ 26 এবং 27 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন হয়েছে এবং সিনেট অধিবেশনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই বছরের অর্থাৎ 24-25 অর্থ বছরের যে বাজেট সেটি অনুমোদিত হয়েছে। সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা চাই যে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশনের জন্য জাতীয়ভাবে একটি নীতিমালা হোক। বিশ্ববিদ্যালয় থেকে আমরা তখন আমাদের যে উদ্ভাবনগুলো আছে, আমরা ইন্ডাস্ট্রিকে আহ্বান করব আমাদের এই উদ্ভাবন তারা যদি ব্যবহার করতে চায়, তখন আমরা সেখানে একটা স্টার্ট আপ কোম্পানি বলা হয় এখন, ছোট কোম্পানি,
সেটা করে আমরা তাদের সাথে কোলাবোরেশন করব। 2041 গিয়ে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র হবে, সেই রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখেই আমরা 2045 গিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়কে R1 বিশ্ববিদ্যালয় পর্যায়ে, অর্থাৎ গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা আমাদের প্রস্তুতিটি এখন থেকে শুরু করছি। স্যার, একটু যদি অন্য বিষয়ে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসও আছে, অনেক গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক পট পরিক্রমা, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান। এই মুহূর্তে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সবসময় বলা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সহাবস্থানের বিষয়টি এই মুহূর্তে কেমন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক প্রেক্ষাপট? বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো বিশ্ববিদ্যালয় পঠন প্রক্রিয়াটাকে চালিয়ে যাওয়া, যেন আমাদের যে একাডেমিক কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একাডেমিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না, কোনো সেশন জট এখানে হওয়ার জন্য কোনো ধরনের এখানে আমাদের কোনো অসুবিধা নেই। আমি এক কথা যদি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এখন স্বাচ্ছন্দ্যে পরিচালিত হচ্ছে। আর সহ অবস্থানের যে বিষয়টি, বিশ্ববিদ্যালয় কাউকে কোনোভাবে সহ অবস্থানের বিষয়ে বাধা প্রদানও করছে না। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তারা নিজেদের মধ্যে মীমাংসা করে তারা সহ অবস্থানে যদি কোনো ধরনের অসুবিধা হয় সেটা তারা নিজেরা নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আছে, প্রক্টোরিয়াল টিম এখানে যদি কোনো ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়, কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত হয়, প্রক্টোরিয়াল টিমের কাজ হলো সেই বিষয়গুলোর উপরে দেখভাল করা এবং সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা, যাতে করে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়। তো সেই কাজগুলো আমরা সুচারুভাবে পরিচালনা করছি। স্যার, এই কমন প্ল্যাটফর্মে আসা, এক প্ল্যাটফর্মে আসা কিংবা সহাবস্থানের যে শব্দটি বারবার আসে, তার একটা বড় সুযোগ ছিল ডাকসু নির্বাচন। আপনার আমলে, আপনি এখন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন, চিন্তা আছে কিনা ডাকসু নির্বাচন দেওয়ার? ডাকসু নির্বাচন, একজন সচেতন নাগরিক হিসাবে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন অভিভাবক হিসাবে আমি চাই যে ডাকসু নির্বাচন হোক। কারণ ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে সহশিক্ষা কার্যক্রম জোরদার হয়। কিন্তু ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে যেটি হতে হবে সেটি হলো শিক্ষা কার্যক্রম, এখানে সহশিক্ষা কার্যক্রম জোরদার হবে। এই বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নেতৃত্ব যারা থাকবেন তারা বিশ্ববিদ্যালয়ের বাইরেও দেশের শিক্ষা নিয়ে তারা কথা বলবেন। এরকম একটি ডাকসু যদি হয়, যেই ডাকসু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত হওয়ার ক্ষেত্রে কোনো কারণ হবেন না, যেই ডাকসু বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় রাজনীতিকে নিয়ে আসবেন না, জাতীয় দলাদলিকে নিয়ে আসবেন না, আমরা সেরকম একটি ডাকসু চাই। আর সেই ডাকসুর প্রত্যাশায় যদি ছাত্র সংগঠনগুলো এগিয়ে আসে, সেরকম একটি ডাকসু নির্বাচন দিতে আমরা আনন্দিত হয়ে সেরকম একটা ডাকসু নির্বাচন দিতে আমরা প্রস্তুত রয়েছি। স্যার, সেই পরিবেশ কি আছে এখন? তো স্যার বেশিরভাগই দেখা যায় যে আপনি যেটি বলছিলেন যে দলাদলির রাজনীতি থেকে যদি সরে এসে ছাত্রদের স্বার্থ রক্ষার রাজনীতি করে ডাকসুতে আপনি নির্বাচন দিবেন, সেই পরিস্থিতি কি আছে আমাদের দেশে এই মুহূর্তে? সেই পরিস্থিতি নাই নানাবিধ কারণে। কারণ আজকে ছাত্র রাজনীতিতে প্রকৃত ছাত্ররা নেই। আজকে ছাত্র রাজনীতিতে মাঝ বয়সীরা এসে ছাত্রদের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হয় বা অন্য নেতৃত্বে আসে। ছাত্র রাজনীতি যদি রেগুলার ছাত্ররা থাকে, এবং সেই রেগুলার ছাত্ররা আমরা দেখেছি যে অতীতে কিছু কিছু ছাত্র সংগঠনের রেগুলার ছাত্রদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখনও কোনো ছাত্র সংগঠনের রেগুলার ছাত্ররা আছে, আবার কোনো ছাত্র সংগঠনের রেগুলার ছাত্ররা নেই। তো যদি কোনো রেগুলার ছাত্র না থেকে মাঝ বয়সীরা কেউ ছাত্র রাজনীতিতে আসে, তাহলে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের কিন্তু মায়া দরদ থাকবে না, তারা জাতীয় রাজনীতির কথাই বারবার ভাববে। প্রকৃত ছাত্ররা যদি রাজনীতিতে থাকে, তাহলে বর্তমান সময়ে শিক্ষার সমস্যা কী, বর্তমান সময়ে শিক্ষার সংকট কী, উত্তরণের পথ কী, রেগুলার ছাত্রদের পক্ষে সবচেয়ে বেশি জানা এবং বোঝা সম্ভব। তো সেই জন্য আমরা চাই যে রাজনৈতিক দলগুলো যাদেরকে নেতৃত্ব নিয়ে আসবে, সেখানে যেন রেগুলার ছাত্ররা নেতৃত্বে আসে, যাদের সাথে আমাদের আলাপ আলোচনা, যাদের সাথে আমাদের যোগাযোগ তখন
বহুলাংশে বাড়বে, কারণ রেগুলার ছাত্র তো ক্যাম্পাসের ছাত্র। স্যার, আপনি আন্দোলনের কথা বলছিলেন, এই মুহূর্তে বাংলাদেশেও একটা ধর্মঘট কিংবা কর্মবিরতি এ ধরনের একটা বিষয় চলছে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা স্কিমকে ঘিরে। স্যার, শিক্ষক রাজনীতির যে জায়গাটি, শিক্ষকদের রাজনীতির যে ধরন, আমরা দেখি যে এখানেও একটা সাদা দল নীল দল এরকম দলে দলে বিভক্তি, এবং সেখানেও নানান ধরনের মতামত আসে। অনেক সময় দেখা যায় শিক্ষার স্বার্থে না, দলীয় স্বার্থে। এই জায়গাটিতেও তো কাজ করার দরকার স্যার। দেখেন, আমিও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে আমি সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ছিলাম, সভাপতি ছিলাম। এই বিশ্ববিদ্যালয়ে আমি দীর্ঘ সময় ডিনের দায়িত্ব পালন করেছি এবং অন্যান্য দায়িত্ব আমি ছিলাম। আমরা সকল সময় চেষ্টা করেছি যে আমাদের মধ্যে, যদিও একটি রাজনৈতিক আদর্শের কারণে, আমি মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের একজন মানুষ, আমার পরিবারের অনেকজনই ছিল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধ হলো এদেশের বেসিক জিনিস রাজনীতির। এখন মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আদর্শকে আমরা, আমাদের সংবিধান এবং জাতীয়ভাবে যে আদর্শকে আমরা ধারণ করি, সে আদর্শ কেন্দ্রিক রাজনীতি যদি হয় তাহলে শিক্ষাঙ্গনে দলাদলি হওয়ার কথা নয়। হতে পারে শিক্ষার মান উন্নয়নের জন্য সংগঠন আলাদা আলাদা হতে পারে। স্যার, একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আসছি আবার আপনার কাছে। দর্শক, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ কথা বলছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল স্যারের সঙ্গে। স্যার, আবারও স্বাগত জানাচ্ছি। এবার একটু স্যার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র যে নিজে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে তা না, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় অবদান রাখছে। স্যার, এই মুহূর্তে আমাদের দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা কেমন চলছে? আমি যদি প্রাথমিক থেকে শুরু করি, আমাদের নতুন কারিকুলাম শুরু হয়েছে, বেশ ধাপে ধাপে শুরু হচ্ছে। প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থা একটা ভিত নিয়ে তারপর উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা আসে। কেমন পাচ্ছেন শিক্ষার্থী মাধ্যমিক এবং প্রাথমিক থেকে? শিক্ষা ব্যবস্থায় যে বিষয়টিকে আরোপ করা হয়েছে, নতুন কারিকুলাম, যেটি প্রাইমারি এবং সেকেন্ডারি পর্যায়ে যে নতুন কারিকুলাম আসছে আমাদের, তো সেখানে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ আরও জোরদার করা দরকার। এবং সেই প্রশিক্ষণের জন্য যে ধরনের রিডিং ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে অলরেডি সেগুলো প্রস্তুত করা হয়েছে, তবে সেগুলিকে সবসময় পরিমার্জনের মধ্যে রাখা দরকার, যাতে করে এগুলোকে সবসময় পর্যবেক্ষণ করা দরকার কোন কোন জায়গায় চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নতুনভাবে কোন বিষয়টি সংযোজন করা দরকার। এটা হলে পরে আমরা একটি সৃজনশীল, একদম স্কুল পর্যায় থেকে সৃজনশীল, আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা সৃষ্টি করতে পারবো। আর স্কুলিং যদি ভালো হয় তাহলে পরে আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়েও সৃজনশীল শিক্ষার্থীদের আপনি পাবেন। তবে এখন এই বিষয়ে যে প্রশ্নগুলো সমাজের বিভিন্ন পর্যায় থেকে উত্থাপিত হয়েছে বা শিক্ষক সমাজ যে প্রশ্নগুলো উত্থাপন করেছে, সেগুলিকে পর্যবেক্ষণ করে এই ব্যবস্থাটির আরও উন্নত যদি করা হয় তাহলে এটি প্রাতিষ্ঠানিকতা পাবে। যেটা সবসময় বলা হয় যে একটা ঘাটতি থাকে বড় ধরনের, এই সহযোগিতা আপনারা মানে এখন চাচ্ছেন বলছেন, সহযোগিতা কি পাচ্ছেন না খুব একটা? সহযোগিতা যে অতীতে আমরা চাইনি তা নয়, কিন্তু সহযোগিতা চাওয়ার একটি ধরনও আছে। আপনার কি লাগবে, কেন লাগবে, সেটিকে যদি পরিষ্কারভাবে বলে উপস্থাপন করা যায় সরকারের কাছে, তাহলে সেটা পাওয়াটা খুব সহজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প তৈরি করেছেন, 41 সালে একটি উন্নত রাষ্ট্রে আমরা পরিণত হব, সেই জন্য পরিণত হওয়ার জন্য প্রয়োজন একটি আত্মনির্ভরশীল জাতি। আর সে আত্মনির্ভরশীল একটি জাতি গড়বে বিশ্ববিদ্যালয়গুলো। এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সকল বিশ্ববিদ্যালয় একটি আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলার জন্য সকল বিশ্ববিদ্যালয়গুলোকে কাজ করার সুযোগ করে দিতে হবে। বর্তমানে সে কাজ করার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় হয়েছে অনেক, কিন্তু বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার মতো যে রিসার্চ এনভায়রনমেন্ট, সেটির অনুপস্থিতি আছে। এই ক্যাম্পাসটি এই কোলাহল মুখর হওয়ার কারণে প্রকৃত অর্থে গবেষণার যে এনভায়রনমেন্ট থাকা দরকার, যে অবকাঠামো দরকার, সেই ধরনের একটি কোলাহল মুক্ত, দূষণ মুক্ত অবকাঠামো
বা পরিবেশ এখানে নেই। সেজন্য আমরা পূর্বাঞ্চলে 52 একর জমির প্রাথমিক অ্যালটমেন্ট আমরা পেয়েছি। সেখানে আমরা রিসার্চ এনভায়রনমেন্ট এবং রিসার্চ এক্সেলেন্স বলতে যা বোঝায় বা কাটিং এজ টেকনোলজি বলতে যেগুলো বোঝায়, সরকারের এখন আর্থিক সক্ষমতা আছে। আমরা এখন টেকনোলজি ট্রান্সফার, টেকনোলজি হায়ার করা, এগুলোর করার আমাদের এখন সক্ষমতা আছে। সে মানসম্মত শিক্ষকও আছে, আবার আমরা শিক্ষার্থীদেরকেও সেভাবে প্রস্তুত করছি। সম্প্রতি শিক্ষকদের নানান কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ে অনেক সময় প্রশ্নের মুখে পড়েছে, কিংবা ব্যক্তি শিক্ষকের কারণে বিশ্ববিদ্যালয় সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এরকম ঘটনা। যিনি উপাচার্য হন তিনি হলেন একজন আদর্শ, একজন মডেল শিক্ষার্থীদের কাছ থেকে। তো যিনি শিক্ষার্থীদের কাছে মডেল হবেন, তার আচার আচরণের মধ্যেও সেই ধরনের একটি আদর্শিক অবস্থা থাকা দরকার। তবে এটাও মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের উপরে যদি কমিউনিটির যদি প্রভাব থাকে, রাজনীতির যদি প্রভাব থাকে, বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপরে যদি নানাবিধ চাপ থাকে, তখন বিশ্ববিদ্যালয় যেহেতু একটা বিচ্ছিন্ন দ্বীপ নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেই জায়গা থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে কাজ করা কঠিন। আমাদের সামাজিক কাঠামোকে পরিবর্তন করা দরকার, রাজনৈতিক কাঠামোর মধ্যে একটি শুদ্ধি অভিযান চালানো দরকার, এবং সেটি পারিবারিক পরিবারের মধ্যেও সেই ধরনের একটি শুদ্ধি অভিযান পরিচালনা করা দরকার। বা সেই মনস্কতা যদি তৈরি করা যায়, যে প্রশ্নটি আপনার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে বিশ্ববিদ্যালয় অঙ্গন, এই বিশ্ববিদ্যালয় অঙ্গনে সবচেয়ে ভালো কাজ করতে পারে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে আজকের মতো। দর্শক, আজকের মতো বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।